জ্বালানি সংকটের মধ্যে লোডশেডিং এর কবলে দেশ। তীব্র গরমে বেশি ভোগান্তিতে গ্রামের মানুষ। ক্ষতির মুখে কৃষিখাত। তাপপ্রবাহ থাকবে আরও কয়েকদিন। জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিরোধী দল মিলে 10 সদস্যের কমিটি হচ্ছে। রাজধানীতে 110 মেগাওয়াট লোডশেডিং এর সিদ্ধান্ত। বিএনপির সপ্তম কাউন্সিল শিগগিরই। মহাসচিব সহ গুরুত্বপূর্ণ পদে আসতে পারে পরিবর্তন। তৃণমূলের মতামতে জোর দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। রানা প্লাজা ট্র্যাজেডির 13 বছরেও ঠিকমতো ক্ষতিপূরণ পাননি অনেক শ্রমিক। শেষ হয়নি বিচার কাজও। সাক্ষ্য গ্রহণে আটকে আছে 5 মামলা। আগামী মাসেই শুরু হতে পারে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের বদলি পরীক্ষা প্রক্রিয়া। প্রস্তুত সরকার। শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাবের আশা। এবং মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে আরেকটি মার্কিন বিমানবাহী রণতরী। অস্তিত্ব রক্ষায় যুদ্ধে একাত্তা ইরানের নেতৃত্ব মত বিশ্লেষকদের। জ্বালানি সংকটের মধ্যে গ্রীষ্মের শুরুতেই লোডশেডিং এর কবলে পড়েছে দেশ। তীব্র গরমের এই সময়ে শহরের তুলনায় গ্রামের মানুষকে ভুগতে হচ্ছে বেশি। দেশের 21 জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। রাজশাহীতে প্রচণ্ড গরমের মাঝে দিনভর বিদ্যুতের আসা যাওয়ায় জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। পাবনায় প্রচণ্ড গরমে খুব প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। পাশাপাশি বিদ্যুৎ না থাকায় কাজের পরিবেশও হয়ে উঠেছে কঠিন। খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। তীব্র গরমে বেশি ভোগান্তি হচ্ছে রিকশা, ভ্যান চালক ও মাঠে কাজ করা কৃষকের। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন এই অঞ্চলে তাপমাত্রা একই রকম থাকবে। এছাড়া ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি ও বান্দরবানেও ছড়িয়েছে তাপপ্রবাহ। আবহাওয়া অফিস জানিয়েছে গরমের তীব্রতা আরও কিছুটা বাড়তে পারে। রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। তীব্র গরমের মধ্যে এমন সংকটে বিপর্যস্ত জনজীবন। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মীর কাদির। মীর কাদির, তীব্র গরমের মধ্যে লোডশেডিং রাজশাহীর জনজীবনে কি প্রভাব পড়েছে সব মিলিয়ে জানাবেন। গৌরী, রাজশাহীতে কিন্তু তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। গত 3 দিন অর্থাৎ সোমবার, মঙ্গলবার এবং বুধবার এই 3 দিন কিন্তু রেকর্ড রাজশাহীতে তাপমাত্রা হয়েছে। এর মধ্যে বুধবার কিন্তু 40 ডিগ্রি সুই তাপমাত্রা ছিল। তবে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু কিছুটা কমে অর্থাৎ 37 ডিগ্রি তাপমাত্রায় নেমেছিল। আমরা যারা খেটে খাওয়া মানুষ, শ্রমিক, তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে একদিকে যেমন লোডশেডিং হয়েছে, অর্থাৎ বাসায়ও কিন্তু তারা যে রেস্ট নেবেন সেটি পারছেন না, আবার বাইরেও যখন রোদ, তো সব মিলে কিন্তু জনজীবনে বেশ অতিষ্ঠ অবস্থা আর কি। রাজশাহীতে কিন্তু লোডশেডিং সেটির তাপমাত্রা সেটিও কিন্তু খুব বেশি হচ্ছে। অর্থাৎ গত 2 দিন ধরে কিন্তু লোডশেডিং অনেক বেশি হচ্ছে। আমরা একটু একজন রিক্সাওয়ালার সাথে কথা বলবো। একটু বলবেন মামা, এই যে গরমের মধ্যে আসলে কি অবস্থা, আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে? সমস্যা মানে মোটামুটি গাড়ি চালাতে খুব সমস্যা হচ্ছে গরমের মধ্যে। মানে গাড়ি হাঁসপান উঠে গেছে, মানে এমন অবস্থা। প্রচুর গরম রাজশাহীতে। তো তিনি যেটি বলছিলেন যে আসলে যে এই যে গরমে তারা রিক্সা চালাচ্ছেন এবং তাদের যে আসলে রিক্সা চালাতে যে শারীরিক কষ্ট, এবং এই গরমে সেই কষ্টটা আরো বেশি হচ্ছে। আমরা একটু আরেকজনের সাথে কথা বলবো। আপনি একটু বলবেন যে এই যে গরম, লোডশেডিং, এতে আসলে জনজীবনে কি ধরনের ভোগান্তি হচ্ছে? আসলে তো স্থবির হয়ে গেছে সবকিছু। এই গরমে মানুষের যে কি হাপিত্যে হচ্ছে যে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। তারপরে আমি বলি রাজশাহীতে একটু বেশি গরম অনুভূত হয়, কিন্তু আমাদের যে প্রাকৃতিক পরিবেশটার জন্য আমরা এটা একেবারে দায়ী। সেই সঙ্গে আমাদের ভুল নীতির কারণে, ভুল সিদ্ধান্তের কারণে আমাদের এই যে বিদ্যুতের জন্য মানুষের কি অবস্থা দাঁড়াচ্ছে এটা বর্ণনা করা যাবে না। তো কৌরি, মানুষ বলছিলেন সবাই আর কি যে এই যে গরমে তাদের আসলে প্রচন্ড কষ্ট হচ্ছে, একই সাথে লোডশেডিং, দুটো মিলে আসলে তাদের জনজীবনে প্রচন্ড ভোগান্তি হচ্ছে। কৌরি। কাদির, ধন্যবাদ আপনাকে। দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের প্রতিনিধিদের সমন্বয়ে 10 সদস্যের কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সংসদে এই প্রস্তাব দিয়ে সরকারি দলের পক্ষ থেকে 5 সদস্যের নাম ঘোষণা করেন তিনি।
বিরোধী দলকেও সমসংখ্যক সদস্যের নাম নেওয়ার আহ্বান জানান সংসদ নেতা। এদিকে কৃষি খাতে সেচ কার্যক্রমে বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে রাজধানীতে দিনে ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি সংকট মোকাবেলায় করণীয় নির্ধারণে বুধবার সংসদে আলোচনার প্রস্তাব দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আর এতে সাই দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং দেশের মানুষের স্বার্থের ব্যাপারে কেউ কোনো প্রস্তাবনা দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় প্রস্তুত সেই বিষয়ে আলোচনা করার। বৃহস্পতিবার বিকেলে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে কমিটি গঠনের জন্য সরকারের পক্ষ থেকে ৫ সদস্যের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী। বিরোধী দলকেও ৫ সদস্যের তালিকা দেওয়ার আহ্বান জানান। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের পক্ষ থেকে ৫ সদস্যের একটি কমিটি গঠন করছি। আমি আপনার মাধ্যমে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, ওনারাও যদি ৫ জনের নাম দেন তাহলে এই ১০ জন ব্যক্তি বসে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারে। কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসলো এবং সরকার সেটার মধ্যে কোনো বাস্তবতা থাকলে অবশ্যই সেটি কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবে। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং ৫ সদস্যের একটি তালিকা প্রদান করেন বিরোধী দলীয় নেতা। মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ বিষয়টাকে ইতিবাচকভাবে নেওয়ার জন্য। আমরা আশা করি এই সংসদ জাতীয় সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে ইনশাআল্লাহ। সরকারি দলের পক্ষ থেকে ৫ জনের কথা এখানেই পরিষ্কার ঘোষণা করেছেন। আমিও তাকে সম্মান করে বিরোধী দলের পক্ষ থেকে আরো ৫ জনের নাম ঘোষণা করছি। এ সময় স্পিকার বলেন, সরকার এবং বিরোধী দলের এই ধরনের সদিচ্ছায় যে কোনো সংকট সহজে মোকাবেলা করা সম্ভব। আপনাদের এই বক্তব্যের ফলে জনগণের মনে অনেক আশার সঞ্চার হয়েছে। সরকার এবং বিরোধী দল এইভাবে যদি সহযোগিতার মাধ্যমে অগ্রসর হয়, দেশের যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। আপনাদেরকে ধন্যবাদ। এদিকে জ্বালানি সংকটে দেশে ২০০০ মেগাওয়াট লোডশেডিং করা হচ্ছে জানিয়ে সংসদে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, শহর এবং গ্রামের ভারসাম্য রক্ষায় রাজধানীতেও ১১০ মেগাওয়াট লোডশেডিং এর সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বীকার করতে কোনো দ্বিধা নেই, এই উত্তপ্ত গরমে গ্রীষ্মে আমাদের অনেককেই বিদ্যুৎ সমস্যায় নাজেহাল হতে হচ্ছে। বিদ্যুতের সর্বোচ্চ যে চাহিদা ছিল সেই চাহিদার প্রায় ১৬,০০০ মেগাওয়াট, তার বিপরীতে গতকাল আমরা বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছি ১৪,১২৬.৩৫ মেগাওয়াট। অর্থাৎ আমাদেরকে ২,০৮৬ মেগাওয়াট লোডশেডিং করতে বাধ্য হতে হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে সভাপতি করে ১০ সদস্যের কমিটি পরিস্থিতি মোকাবেলায় যে ধরনের পরামর্শ দেবে সরকার সেভাবে কাজ করবে বলে সংসদে জানান প্রধানমন্ত্রী। আমরা একসাথে সেই বিষয়গুলি নিয়ে কাজ করতে পারি। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে নিত্যপণ্যের দরদাম জানাতে রাজধানী মোহাম্মদপুরের নতুন কাঁচাবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানজুমা আফরোজ নীলিমা। নীলিমা, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাজারে কোনো প্রভাব পড়েছে কিনা জানাবেন। আজকে কোন পণ্যের দরদাম কিরকম, ক্রেতা সন্তুষ্টি অসন্তুষ্টি নিয়ে জানাবেন। কৌরি, দেখতেই পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি বাজারে এবং যেহেতু এখন চলে এসেছে গরমের মধ্যে কিন্তু শাকসবজির দাম একটু মোটামুটি কমেই যায়। সে সুবাদে আমরা দেখতে পাচ্ছি যে নতুন যে সবজিগুলো এসেছে তার মধ্যে রয়েছে কাঁকরোল, এবং কাঁকরোলের দাম কিন্তু আমরা এখানে একটু বেশি দেখতে পাচ্ছি, কিন্তু তবুও ২০ টাকা করে কমেছে বলে জানিয়েছে আমাদেরকে বিক্রেতারা। গত সপ্তাহে ছিল ১৪০ টাকা, এখন কিন্তু কমে হয়েছে ১২০ টাকা। যেখানে পটলের দাম কিন্তু রয়েছে অপরিবর্তিত। পেঁয়াজের দাম খানিকটা বেড়েছে, কারণ যেহেতু এখন নতুন পেঁয়াজ এসেছে সেহেতু পেঁয়াজের দাম বেড়ে হয়েছে ৪০ টাকা। সেখানে হচ্ছে আলুর দাম কিন্তু ৫ টাকা কমে হয়েছে ২০ টাকা। বেগুন আগে ছিল ১২০ টাকা, এখন হয়েছে ৮০ টাকা। ঝিঙা এবং ঢ্যাঁড়সের দামও কিন্তু কেজি প্রতি ২০ টাকা করে কমেছে। সেখানে কিন্তু আদা রসুনের দাম মোটামুটি ২০ টাকা করে বেড়েছে, তবে কাঁচামরিচের দাম ৮০ থেকে হয়েছে ৬০ টাকা। এবং সবজির বাজারে কিন্তু গত সপ্তাহ থেকে উত্তাপ আমরা একটু কমই দেখতে পাচ্ছি, এবং সাধারণত ডিমের দাম আসলে গরমের সময় আসলে একটু বেড়ে যায়, কিন্তু সে তুলনায় কিন্তু ডিমের ব্রয়লার মুরগির যে ডিম সেটার কিন্তু দাম রয়েছে অপরিবর্তিত, অর্থাৎ ডজন প্রতি ১৩০ টাকাই কিন্তু রয়েছে। সেখানে সোনালী মুরগির দাম কিন্তু ২০ টাকা করে কমে কেজি প্রতি হচ্ছে ৩৮০ টাকা, আগে সেটা ছিল ৪০০ টাকা। পাকিস্তানি লেয়ার মুরগির দাম ৩৩০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩৫০ টাকা, এবং গরুর মাংসের দাম কিন্তু আসলে দোকান ভেদে বেড়েছে।
অর্থাৎ গরুর মাংস কেউ বিক্রি করছে 750 টাকায়, কেউ 800 টাকায়। তবে গত সপ্তাহে গরুর মাংসের দাম ছিল 850 টাকা। সেই তুলনায় কিন্তু যারা দোকানিরা রয়েছে তারা কিন্তু কেউ 50 টাকা এবং 100 টাকা কমেও কিন্তু বিক্রি করছে। সব কিছুর কথাই বললাম, আসলে মাছের কথাও বলতেই হয়। চাষের বেশিরভাগ যে মাছ তার কিন্তু দাম অপরিবর্তিত রয়েছে, তবে তেলাপিয়া এবং পাঙ্গাস মাছ, এই তেলাপিয়া এবং পাঙ্গাস মাছের দাম কিন্তু কেজি প্রতি 10 টাকা করে বেড়েছে এবং বেড়ে তেলাপিয়া মাছের দাম হয়েছে হচ্ছে 220 টাকা, যেটা গত সপ্তাহে ছিল 180 থেকে 200 টাকা। তো করি, এই ছিল আমার কাছে বাজারের সর্বশেষ। নীলিমা, ধন্যবাদ আপনাকে। স্বস্তি ফেরাতে পাইলট প্রকল্পে অনলাইন ফুয়েল পাস ব্যবস্থা করা হয়েছে, কিছুটা হলেও স্বস্তি ফিরছে। জ্বালানি তেলে পরিস্থিতি খবর জানাতে রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, জ্বালানির দাম তো বাড়লো, সাথে তাপপ্রবাহ বেড়ে চলেছে, ভোগান্তি কমলো কি? স্বস্তির যে বিষয়টা করে যদি একটু বলতে চাই, তাহলে লাইনের যে চাপ, আমরা এক সপ্তাহ আগে যে চাপটা দেখেছি সেটা কিন্তু তেল বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা চাপ মুক্ত হয়েছে পাম্পগুলো। কারণ হচ্ছে এই দীর্ঘ লাইন, আমি যে জায়গাটি দাঁড়িয়েছি ট্রাস্ট ফিলিং স্টেশন, এই লাইনটি আমরা গত সপ্তাহ দেখেছি, পুরো এই লাইনটি চলে গেছিলো পুরো মহাখালী রেলগেট পার হয়ে গেছিলো, যেটা আজকে আমরা দেখেছি জাহাঙ্গীর গেট পর্যন্ত। তবে সাধারণ মানুষ যে বলছেন আসলে ভোগান্তির মাত্রাটা কিছুটা হলেও কমেছে। আমি একটু জানতে চাই, ভোগান্তি আগে থেকে কি কমেছে কিনা, চাপ কমেছে কিনা? না, মনে হচ্ছে না। কারণ কি, আমরা তো সেই ইসের থেকে আসছি, এই মানে এটা কি বল, যে আমরা একটু এখানে যেতে চাই, কতটা ভোগান্তি কি আগের মতো আছে কিনা একটু বলুন। না, আগের মতো নাই, এখন একটু কম। এখন এই পাম্পে ঘন্টাখানিক লাগে। আর আগে কতক্ষণ অপেক্ষা করতে হতো, এখন আমি 12 ঘন্টা 13 ঘন্টা, 12 ঘন্টার বেশি এরকম। সন্ধ্যা 7টায় দাঁড়াইছি, ভোর 8টায় পাইছি, এরকম দিন গেছে। আর এখন 1 ঘন্টা খানিক সময়, 1 ঘন্টা সামথিং এরকম লাগে, এর বেশি লাগে না। কিছুটা ভোগান্তি, কিছু মানে অনেকটাই আমার কাছে মনে হয়। 1 ঘন্টা, তারপরে লাইনও অল্প। এখন সময় তাড়াতাড়ি, এখানে শৃঙ্খলা হয়েছে, আগে তো এখানে শৃঙ্খলা ছিল না। আবার আমার কাছে মনে হয় বেশিরভাগ ওই ফুয়েল পাস যে ইয়েটা আছে না, এটার কারণে বেশিটা আর কি কন্ট্রোলে চলে আসছে। শুনছিলাম আসলে সাধারণ মানুষ যেটা বলছিল, আমি একটু যেতে চাই। আপনি কতক্ষণ ধরে এখানে আছেন? 8টা বাজার থেকে এনে আসি, আধা ঘন্টার মতো হবো। আমি ঘন্টা এত কাছাকাছি চলে আসছিল পাম্পে? না, আমি সিরিয়াল দিছি 8টাতে। 8টা থেকে আগে কেমন, মানে কতটা ভোগান্তি হতো, কতক্ষণ সময় লাগতো? অনেক সময় লাগতো। এখন কি কমেছে? হ্যাঁ, একটু হালকা কমেছে। মানে ভোগান্তি কমেছে নাকি? হ্যাঁ, হালকা একটু কমছে। সিরিয়াল আমরা একটু কষ্টটা কম হয় এখন, আজকাল অনুমানে বুঝলাম আর কি। তো আসলে শুনছিলেন করে যে এই যে তেলের চাপ বা তেলের লাইনের যে চাপ বা যানবাহনের যে সারি করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা, অপেক্ষা করা তেলের জন্য, সেইখান থেকে কিছুটা রেহাই পাচ্ছে, ভোগান্তি থেকে কিছুটা হলেও মুক্তি মিলছে এই নগরবাসীর। তো এই ছিল এখান থেকে করি সব শেষ করে। আরিফ, ধন্যবাদ আপনাকে। শিগগিরই হবে ক্ষমতাসীন দল বিএনপির 7ম কাউন্সিল। 1 দশক পর হতে যাওয়া এই কাউন্সিলে থাকবে ভিন্ন মাত্রা। স্থায়ী কমিটির সদস্য সহ মহাসচিব ও গুরুত্বপূর্ণ পদে আসতে পারে পরিবর্তন। বিএনপি নেতারা বলছেন, কেন্দ্রীয় কাউন্সিলে ত্যাগী ও যোগ্যরাই স্থান পাবেন। আর বিশ্লেষকদের আশঙ্কা, ক্ষমতাসীন দলের কাউন্সিলে তৃণমূলের মতামত উপেক্ষিত হলে দুর্বল হয়ে যেতে পারে সংগঠন। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি 3 বছর পর পর কাউন্সিল হওয়ার রীতি থাকলেও গত 1 দশকে তা করতে পারেনি বিএনপি। সবশেষ দলটির 6ষ্ঠ কাউন্সিল হয় 2016 সালের 19 মার্চ। 16-17 বছরের নানা চড়াই উতরাই পেরিয়ে বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায়। রাজনীতি সহ সার্বিকভাবেই অনুকূল পরিবেশে দলটি। এরই মধ্যে সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে 7ম কাউন্সিলের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। নেতারা বলছেন, ভিন্ন মাত্রা সহ উৎসবের আমেজে হবে বিএনপির কাউন্সিল। আমরা যথাযথভাবে শেখ হাসিনার আমলে কাউন্সিল করতে পারিনি, আমাদেরকে হল দেওয়া হতো না, আমাদেরকে পোস্টার লাগাতে দেওয়া হতো না, আমাদেরকে ব্যানার টাঙাতে দেওয়া হতো না। তো এখন আমার মনে হয় যে সেই ভীতিটা নাই, সেই অনুমতির প্রশ্নটা আসছে না।
তো এটা যত শীঘ্র সম্ভব নিশ্চয়ই কাউন্সিল হবে। বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে গেলে গঠনতন্ত্রের ৭-এর গ ধারা অনুযায়ী ৮ বছর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। ৩০শে ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর চলতি বছরের ৯ জানুয়ারি স্থায়ী কমিটির বৈঠকে তিনি ভারমুক্ত হয়ে চেয়ারম্যানের দায়িত্ব পান। স্থায়ী কমিটির সদস্য পদ ১৯টি থাকলেও কয়েকটি পদ বরাবরই শূন্য থেকেছে। জানা গেছে স্থায়ী কমিটির কোরাম পূরণ সহ মহাসচিব এবং গুরুত্বপূর্ণ পদে বিএনপির কাউন্সিলে আসতে পারে পরিবর্তন। নেতারা বলছেন সাংগঠনিক ভিত্তিকে সর্বোচ্চ বিবেচনায় নিয়ে বাছাই করা হবে যোগ্যদের। যে যোগ্যতার ভিত্তিতে এবং যাদের ত্যাগ তিতিক্ষা, আন্দোলন সংগ্রাম, নানাভাবে নিপীড়ন নির্যাতন যারা সয়েছেন এবং তারাই গুরুত্বপূর্ণ জায়গায় তারা আসবেন এবং পাশাপাশি তারা সেটা সেই পদটাকে রিপ্রেজেন্ট করারও যোগ্যতা রয়েছে। এই ধরনের নেতৃত্বই আসবে সামনের দিকের। কাউন্সিলে তৃণমূলের মতামতকে গুরুত্ব না দিলে সংগঠন দুর্বল হওয়ার শঙ্কা বিশ্লেষকদের। কাউন্সিলররা যাতে নেতৃত্ব নির্বাচন করতে পারেন, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে কেন্দ্রীয় পর্যায়ে, এভাবে যদি গণতন্ত্র অনুশীলনটা হয়, চর্চাটা হয়, তখন কিন্তু দল আলাদাভাবে তার একটা শক্তি দাঁড়াবে। আর না হলে ক্ষমতাসীন দল সবসময় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সচিবালয়মুখী থাকবে, মন্ত্রী এমপিদের বাড়িতে ধর্ণা দেবে, তদবির করবে। এর থেকে বেরিয়ে আসতে হবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির একটি বড় অংশ বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন। দলকে সুগঠিত করতে হলে তাদের নিয়েও পর্যবেক্ষণ জরুরি বলে মনে করেন এই রাজনীতি বিশ্লেষক। চেয়ে বেশি বিদ্রোহী প্রার্থী ভোট পেলেন কি করে? এটা অতীতে অনেক নির্বাচনে হয়েছে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ১৩ বছর আগে আজকের এই দিনে ধসে পড়েছিল সাভারের রানা প্লাজা। সেদিনের ভয়াবহ ঘটনায় নিহতদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়েছে। সকাল থেকেই ধসে পড়া রানা প্লাজার পরিত্যক্ত জমির পাশে অস্থায়ী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান নিহতদের স্বজন ও আহত শ্রমিকরা। বিভিন্ন ব্যানারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন শ্রমিক সংগঠনের নেতা ও সদস্যরা। এ সময় উপস্থিত আহত শ্রমিক ও নিহতদের স্বজনেরা ধ্বংসের ঘটনায় সহস্রাধিক মৃত্যুকে হত্যাকাণ্ড উল্লেখ করে ক্ষতিগ্রস্ত সবার প্রয়োজনীয় সহায়তা, পুনর্বাসন এবং আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসা দাবি জানান। অবশেষে আলোর মুখ দেখছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম। পুরোপুরি সফটওয়্যার ভিত্তিক এই কার্যক্রম শুরুর জন্য প্রস্তুত অধিদপ্তর। আগামী মাসেই শুরু হতে পারে যার কার্যক্রম। এতে দীর্ঘ বছরের বঞ্চনা কাটিয়ে নিজ জেলা বা স্বামী স্ত্রীর কর্মস্থলে ফেরার সুযোগ তৈরি হচ্ছে বেসরকারি শিক্ষকদের। নিজ জেলা থেকে ৪০০ কিলো দূরে চাকরি হয়েছে আমার যশোর। সেখানে আমি বাচ্চাদেরকে নিয়ে খুব কষ্টে আছি। বাচ্চাদেরকে ঘর তালা রেখে আমাকে স্কুল করতে হয়। এই হাহাকার আর অসহায়ত্বের চিত্র দীর্ঘদিনের। ২০১৬ সাল থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় নিয়োগ পেলে আরও ভয়াবহ হয়ে ওঠে পরিস্থিতি, যা নিয়ে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন শিক্ষকরা। তবে এই পরিস্থিতি থেকে মুক্তি মিলছে শিগগিরই। এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য এরই মধ্যে চূড়ান্ত হয়েছে সফটওয়্যার, যার কার্যক্রম শুরু হতে যাচ্ছে সামনের মাসেই। বেসরকারি শিক্ষকদের বদলি সংক্রান্ত একটি সফটওয়্যার নিয়ে কাজ করছিলাম, সেটি আমাদের চূড়ান্ত পর্যায়ে। আমরা আশা করছি এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হবে এই সরকারের জন্য। আমরা আশা করছি এই মাসের শেষ দিক সকলের ডাটা কালেকশন করতে পারব শিক্ষকদের, এবং সেই অনুযায়ী তাদের যে নিয়মাবলী করা আছে, নীতিমালা করা আছে, সেই নীতিমালা অনুযায়ী অচিরেই বদলি শুরু করতে পারব। বদলি প্রক্রিয়া শুরু হলে শিক্ষা কার্যক্রমে তার ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন শিক্ষক নেতারা। অবশেষে অনেক ছড়াই উতরায় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এমপিভুক্ত শিক্ষকদের জন্য 3টি বদলি পরিপত্র জারির পরে এটি বাস্তবায়নের মুখ দেখছে। স্বামী স্ত্রীর কর্মস্থল থেকে শুরু করে সব শর্ত আমাদের শিক্ষক বান্ধব। এরপরে এটি বাস্তবায়নের পরে যদি আর কোনো ত্রুটি থাকে বা কোনো কিছু প্রয়োজন হয় শিক্ষকদের, আশা করি সেটাও মাননীয় শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্মকর্তারা সেটা বিবেচনায় নেবেন। সারা দেশে এই পর্যন্ত প্রায় 2 লাখ শিক্ষক নিয়োগ হয়েছে এনটিআরসির মাধ্যমে, যাদের মধ্যে অনেকেই চাকরি করছেন নিজ জেলা কিংবা স্বামী স্ত্রীর কর্মস্থল থেকে বহুদূরে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।
জেসি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে দেশের 58 জেলায় ছড়িয়েছে হাম। সংক্রমণ বেশি হচ্ছে ঢাকা জেলায়। আমরা বরিশালে দেখছিলাম যে ধীরে ধীরে হামে আক্রান্ত শিশুর সংখ্যা কিন্তু কমতে শুরু করেছে, যেটি নিতান্তই আশা জাগানি একটি খবর। তো আপনি যে হাসপাতালে রয়েছেন সেখানে চিত্র কি দেখছেন, সব মিলিয়ে জানাবেন। কৌরি, আপনি জানেন যে গত 1 মাস ধরে হামের প্রকোপ কিন্তু পুরো দেশ জুড়েই চলছে। বিশেষ করে আপনি বলছিলেন যে 58টি জেলায় হামের প্রকোপ চলছে, তবে অন্যান্য সূত্র থেকে আমরা জানতে পারছি যে অন্তত 61টি জেলায় হাম ছড়িয়ে গেছে। কাজে আপনি বুঝতে পারছেন যে হামের প্রকোপটা আসলে কত ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা এই মুহূর্তে যে সংক্রামক ব্যাধি হাসপাতালে রয়েছি, এটি আসলে হামে আক্রান্ত শিশুদের জন্য একটি অন্যতম হাসপাতাল, কারণ গত 1 মাসে এই হাসপাতালে আসলে সবচেয়ে বেশি শিশু মৃত্যুবরণ করেছে এবং সবচেয়ে বেশি হামের রোগী এই হাসপাতালে রয়েছে। আমরা হাসপাতালের যে 4র্থ তলা রয়েছে এবং অন্যান্য যে ফ্লোরগুলো রয়েছে সেখানে গিয়েছিলাম এবং আমরা দেখেছি যে হামের রোগীদের প্রচুর চাপ। সেখানে 100 শয্যার হাসপাতাল, সেখানে আসলে সিট সংকুলন করতে না পেরে মাটিতে বা হাসপাতালের করিডোরে মেঝেতে বিছানা করে মানুষজন হামে শিশুদের চিকিৎসা দেওয়া চলছে। কাজেই আসলে এই হাসপাতালটিতে আইসোলেশন বলতে যেটা বোঝায় সেটা আসলে একেবারেই হচ্ছে না। আপনাদের আরেকটু জানিয়ে রাখতে চাই যে স্বাস্থ্য অধিদপ্তরের যে তথ্য বলছে যে গত 37 দিনে মোট 39 জন শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে এবং এগুলো হচ্ছে নিশ্চিত হাম রোগে তারা আক্রান্ত হয়েছে। তবে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 194 জন শিশু, অর্থাৎ যেসব শিশুদের হাম পরীক্ষা করা সম্ভব হয়েছে তাদেরকেই নিশ্চিত হাম রোগী বলা হয়ে থাকছে। কারণ আপনারা জানেন যে কিট সংকটে আসলে হামের পরীক্ষাও কিন্তু যথাযথভাবে হচ্ছে না। তো চিকিৎসকরা বলছেন যে শিশুদেরকে আসলে হামে আক্রান্ত শিশুদের তারা যদি বাড়িতেও চিকিৎসা নিয়ে থাকে তাদেরকে আসলে আইসোলেশন করে রাখতে হবে, কারণ শুধু হাম কিন্তু শুধু শিশুদের মধ্যে নয়, ধীরে ধীরে বড়দের মধ্যেও ছড়াতে শুরু করেছে এবং আমরা বেশ কয়েকজন রোগী পেয়েছিলাম যারা এখানে চিকিৎসা নিতে এসেছিল, তারা হাম রোগে আক্রান্ত হয়েছে। কাজেই আসলে দেশ জুড়ে হামের প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে। শুধু শিশুরা নয়, বড়রাও এই রোগে আক্রান্ত হতে শুরু করেছে। তো কৌরি, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। জেসি, ধন্যবাদ আপনাকে।